10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এর ফলে নতুন নেতৃত্ব আসবে। আমার 10 বছর পরে যদি প্রধানমন্ত্রী আমি থাকি, আমার শখ হইল, তাহলে আমার আমার কি হবে? এই সনদের সবগুলো জিনিস তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, জুলাই চেষ্টা করবে নাকি করবে? আমার কাছে মনে হয় কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে করে ইউ টেক কেয়ার অফ মি, ওকে? বয়সে জ্যেষ্ঠ নাকি বয়সে এক বিভাগের অভিজ্ঞতায় জ্যেষ্ঠ, এটা কিন্তু চুল পাকিলে কি হয় না বুড়ো? আর চুল তো সবারই পাকে। তারপর 9 জন বিচারপতি ঢোকায়। এই সময় তিনি ইয়ে থেকে বিচারপতি হিসেবে ঢুকছে। এই 8-10 বছরে এইখানে প্রধান বিচারপতি হয়ে গেছে। মানে হয়ে যাওয়ার কথা না, কোনোভাবেই হওয়ার কথা না। আরো বুড়া বুড়া অনেক লোক আছে, কিন্তু হয়ে গেছে সিস্টেমে যে শেখ হাসিনা এই জায়গায় বসাবে। আচ্ছা, আমরা একটু অফিসিয়ালি শুরু করি। তো আজকে কি নিয়ে কথা বলবো? বিচার বিভাগ নিয়ে কথা বলবো আমরা। তো সোফার সোশ্যাল চেঞ্জ গুলো নিয়ে কথা বললাম, একদম লিডারশিপের মাথাটা কিভাবে চেক এন্ড ব্যালেন্স থাকবে সেটা নিয়ে কথা বললাম। তারপরে আমরা সংসদের কাঠামোটা কিভাবে সেট হবে সেটা নিয়ে কথা বললাম। সো এখন বিচার বিভাগ নিয়ে ভাই আমি জন্মের পর থেকে একটা কথা শুনে আসতেছি রাজনীতির মাঠে, প্রতিশ্রুতি হিসেবে যে আমরা ক্ষমতা গেলে বিচার বিভাগকে স্বাধীন করব, এবং 90-এর উপর 3 দলের উপর একাতেও বিচার বিভাগের স্বাধীনের কথা ছিল। আর কালকে বলছিলাম না, কালকে একটু মানে ভুল বলছিলাম যে কোন কোন ডিভিশন বাংলাদেশ সবসময় সর্বোচ্চ দুর্নীতি পরায়ণ প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়, পুলিশ, রাজস্ব, আর তৃতীয়টা হচ্ছে বিচার বিভাগ। হ্যাঁ, বিচার বিভাগ মানে যারা ঘুরে ফিরে সবসময় বাংলাদেশে একের মধ্যে থাকে, কখনো এই ওকে সবাই যে কখনো এদের মধ্যে বিরাট কম্পিটিশন, প্রথম হওয়ার কম্পিটিশন দুর্নীতিতে। তো বিচার বিভাগটা ভীষণ রকম একটা দুর্নীতি পরায়ণ জায়গা হয়ে রয়েছে বাংলাদেশে। মানে সামান্য একটা নকল তুলতে গেলেও তোমাকে ঘুষ দিতে হবে, সামান্য একটা নথি তুলতে গেলেও তোমাকে ঘুষ দিতে হয়। আই থিংক আমরা এটা সবকটা সিটিজেনই পার্সোনাল লেভেলে কোনো না কোনো ভাবে এক্সপেরিয়েন্স করছি। সবাই 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 আসলে না, কিন্তু এই সেটা কথা বললে আবার নিয়ে পরের দিন যদি বলে যে বিচারপতির দরজার সামনে হাত জোর করে সবাই দাঁড়ায় থাকতো, এরকম করে না মাঝে মাঝে কোন কোন পুলিশ জানি সেলুট দেয় না, এক বিচারপতি গান দিয়ে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে বিয়াদবি করছে। তারপর তারা এই দেখাইছে, এবং সারাদিন তার কাজ ছিল ওই বিচারপতির দরজার সামনে হাত জোর করে দাঁড় করা থাকে। আমাদের বলার কথা আমরা মানে বাস্তব সত্য আমাদের জীবনের অভিজ্ঞতার কথা বলতে পারবো না। হ্যাঁ, এটা খুব কিন্তু মজার যে বিচার বিভাগ স্বাধীন, এটা মানে যে সরকার আসে তারা বলে হ্যাঁ বিচার বিভাগ তো স্বাধীন আমরা করে দিছি, এরকম বিচার বিভাগ স্বাধীন হয় নাই, বিরোধী দল বলে না হয় না, এরপর চিফ জাস্টিসটা আর ওর যে বন্ধুরা আছে তারা হয়তো প্রোটেক্টেড, ওর পিওন কত প্রোটেক্টেড না, তো পিওনটাকে নিয়ে একটু হাসাহাসি করতেই পারি না না, চিফ জাস্টিস সবসময় যাওয়া লাগে না, কিন্তু আমাদের তো এস্টিমেট করুন না আমরা সেটা করতেছি না, কিন্তু ও তো আর প্রোটেক্টেড না, ওকে নিয়ে হাসাহাসি করলে মানে একটা কোর্টের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি থাকে হচ্ছে কিন্তু পেশকার, কোর্ট কন্ট্রোল করে তার সেই কোর্টটা সে একটা মজার জিনিস দেখেন যে বিচারপতি মানি মানে উনি একজন বিচারপতি ছিলেন, ওনার কথাবার্তা শুনলে কিরকম লাগতো। এই লোক প্রধান বিচারপতি, এবং ওনার খুবই আক্ষেপ ছিল প্রধান বিচারপতি হইতে পারে নাই সিনহার কারণে, এই জন্য ওনার খুব রাগ ছিল। এই হচ্ছে আমাদের বিচারপতির লেভেল, ওনার কথা শুনলে, চিন্তা শুনলে অবস্থাটা কি। প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে আমাদের সনদে, জুলাই সনদে পরিষ্কার করে বলা আছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি হবে। তবে জ্যেষ্ঠটা নিয়ে মানে বয়সে জ্যেষ্ঠ নাকি এক বিভাগের অভিজ্ঞতায় জ্যেষ্ঠ, এটা কিন্তু চুল পাকিলে কি হয় না বুড়ো? আর চুল তো সবারই পাকে। প্রধান বিচারপতি মামলার সংখ্যা শর্ত সাপেক্ষে বিভিন্ন অবস্থার ভিত্তিতে আপিল বিভাগের বিচারপতি কতজন হবে সেটা প্রধান বিচারপতি নিয়োগ করবে, প্রধান বিচারপতি ঠিক করবে। হয়তো আপিল বিভাগের মামলার সংখ্যা যদি বেড়ে যায় তখন হয়তো আপিল। আচ্ছা, এইটা একটা ঝামেলা তৈরি হয় না? যেমন আমি পুরোটা বুঝিও না, পাকিস্তানে এই যে বিচার বিভাগ, বিচারপতিরা এবং ওই সেনাবাহিনী, এদের একটা দ্বন্দ্বের কারণে পাকিস্তানে অনেক অস্থিতিশীলতা তৈরি হয় না? ওই যে কিছুদিন পর পর এই চলে যায়,
ওই কার আমলে নওয়াজ শরীফ না কার আমলে ওই যে বিচার বিভাগ থেকে বললো এই বৈধ না কিংবা এই নির্বাচিত না, বিচারপতিরা একরকম বলে আবার সেনাবাহিনী আর একরকম বলে, ওই দল যে মানে পলিটিক্সটা একদম মানে ইয়ে করে ফেলে ওরা, মানে সেটাই তো হওয়া উচিত এক অর্থে। কেন উচিত আমি আপনাকে বলি, মানে ব্যাপারটা কি, সংসদ আইন তৈরি করবে, সেই আইন সংবিধান অনুযায়ী আছে কিনা, সংবিধানের মূলনীতি এবং সংবিধানের যেই আমাদের দেশের যে সংবিধান সেই অনুযায়ী সেই আইনটা তৈরি হচ্ছে কিনা সেটা রেটিফাই করবে হচ্ছে বিচার বিভাগ। এবং তারা যদি মনে করে না এটা সংবিধানের পরিপন্থী কোনো আইন হয়েছে, তারা এটাকে সংসদে ফেরত পাঠাতে পারে ডাইরেকশনের জন্য। তারা রেটিফাই করার আগ পর্যন্ত সেটা হবে না, এটাই নিয়ম। তারপরে একটা আইন তৈরি হবে, সেই আইনটা আইন অনুযায়ী কাজ করার দায়িত্ব হচ্ছে নির্বাহী বিভাগের, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাহী বিভাগের অধীনে যেসব মন্ত্রণালয়গুলো আছে, বিভাগগুলো আছে, তারা করবে। তো সেক্ষেত্রে সবাই সবার সাথে দ্বন্দ্বে লাগবে, দ্বন্দ্ব হবে, সবাই সবার ভিউ পয়েন্টে ভুল হবে। এই দ্বন্দ্বটার লাগা মানেই তো গণতন্ত্র, মানে গণতন্ত্রের একটা প্যারালাল শব্দ হচ্ছে ডায়ালগ এবং ভিউ পয়েন্টস। সংসদের একটা আইন যদি বিচার বিভাগ যদি সেটাকে যদি চ্যালেঞ্জ করে যেটা আমাদের কনস্টিটিউশনের এগেইনস্টে গেছে, যখন প্রশ্নগুলো সঠিকভাবে তুলবে তখনই কিন্তু একটা পরিকল্পিত সুন্দর মানুষের কল্যাণকর একটি আয় বা মানুষের প্রযোজ্য একটি আইন তৈরি হবে। সো আপনি যেটা বলছেন যে ঝামেলা তৈরি করে, এটাকে ঝামেলা না বলে আমি তো ওখানে কিছুটা বিচার ব্যবস্থা ঠিক ছিল বলে বা বিচার বিভাগের সাথে ওই সরকারের ক্ষমতার কোনো দ্বন্দ্ব ছিল বলে তারা সংবিধান অনুযায়ী রায় দিয়েছে, ঠিক আছে? না না না, এটা ঠিক আছে। আবার পাকিস্তানের ক্ষেত্রে যেটা মানে অভিজ্ঞতা হচ্ছে যে দেখা যাচ্ছে বিচার বিভাগ প্রধান বিচারপতি, এদিকে সেনাবাহিনীর একটা ধরেন এটা কি বলে প্রভাবক রাষ্ট্র, অন্য রাষ্ট্র দেখা যাচ্ছে একরকম ইয়ে করছে, দেখা যাচ্ছে সেনাবাহিনী একদিকে যাচ্ছে, তাহলে বিচারপতির কোনো প্রভাবক রাষ্ট্র বিচারপতির আবার ইয়ে করলো যে এটার বিরুদ্ধে আপনি ইয়ে করেন, মানে তখন কিন্তু মানে যদি আইন দ্বারা এবং নীতি দ্বারা বিচার বিভাগ চলে এটা তো খুব খুব ভালো, কিন্তু এটা যদি ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয় তাহলে একটা সমস্যা থেকেই যায় যে এটা আরো ঝামেলা তো তখন। আমরা তো পরপর গত 20 বছরে আমরা দুইবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি বা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, 2006 থেকে 8 একবার আর এবার একবার। এটা তো সম্পূর্ণ একটা অসাংবিধানিক একটা বিষয়। তাহলে বিচার বিভাগ, নিরপেক্ষ বিচার বিভাগ যদি থাকে তারা কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু সলিউশন ইউজুয়ালি আসে না। ফর এক্সাম্পল আমরা এই 5 আগস্টের পরে ইয়ে বানাইলাম, কি বলে, এখন যে গভর্নমেন্ট আছে এটা তো একটা মিলিটারি ব্যাক গভর্নমেন্টই। সেটা বলে তারা যদি মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, এক ধরনের অবশ্যই মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, যেহেতু ওয়াকারুজ্জামানি প্রথম বলেছে যে শেখ হাসিনা চলে যাচ্ছে, আমরা সরকার আমার উপর আস্থা রাখুন, আমার উপর আস্থা রাখুন। সো এবং মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ এখনো মাঠে আছে। তো মিলিটারি ব্যাক গভর্নমেন্ট এইটা তো অসাংবিধানিক। এখন এইটা অসাংবিধানিক, এটা সময়ের জন্য প্রয়োজন ছিল, তাহলে সময়ের জন্য প্রয়োজন ছিল। বিচার বিভাগ যদি দেশমাতৃক হয়, তারা তাদের মামলার মাধ্যমে বা তাদের একটা মানে অ্যাপিলেট বিচার বিভাগ, মানে প্রধান বিচারপতির অধীনে যে পুরো অ্যাপিলেট ডিভিশনটা থাকে, সেই অ্যাপিলেট ডিভিশনের সব বিচারপতি মিলে এটাকে বলতে পারে যে এটা এই মুহূর্তের প্রয়োজনে এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সরকার, হ্যাঁ, এটা পরবর্তীতে সাংবিধানিক হয়ে যাবে। এখন দেখো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকানো হচ্ছে, তার মেয়াদ সুনির্দিষ্ট করা হচ্ছে যে সে আসবে, সে এসে 90 দিনের মধ্যে নির্বাচন দিবে, এবং তার দায়িত্ব কিন্তু সীমিত করা থাকে সাধারণত। গতবার যে আইনটা হয়েছিল সেভাবে থাকছে প্রাত্যহিক নিয়মিত কর্মকাণ্ডের বাইরে কোন জাতীয় স্বার্থে বড় কোনো চুক্তি বা বড় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না। মানে তত্ত্বাবধায়ক সরকার এসে কিন্তু বলতে পারবে না যে আমি এখন দ্বিতীয় পদ্মা সেতু কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এসে মেট্রো রেলের কাজ চলমান কাজ থেকে গতিশীল করতে পারবে। এই ক্ষমতা সীমিত করে যখন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সংবিধান অনুযায়ী, তখন সেটা সাংবিধানিক সরকার, তখন আপনি এটাকে অসাংবিধানিক। আচ্ছা, এরকম সরকার বাংলাদেশে দুইবার হয়েছে।
না না না, আর এই সরকারটাকে সাংবিধানিক করার জন্যই তো এই হানা ভোটটা আসতেছে। সেটা তো বুঝলাম না, বলছি আগে সবকিছুকেই প্রথমবার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো শাহাবুদ্দিন, জাস্টিস শাহাবুদ্দিনের সরকারটা, ওইটা তো সাংবিধানিক ছিল না, ওই একই গণঅভ্যুত্থানের থ্রুতে আসছে। ওইটা গণঅভ্যুত্থানের থ্রুতে আসছে। 2006 গন্ডগোলটা যেটা লাগলো, যে যেটা নিয়ে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো, লগি রবিবার সেই মিছিল শুরু করলো, যে বিএনপি কৌশল করে করে মানে সিনিয়র বিচারপতিদের বয়স বাড়িয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য সে কৌশল করেছে। এটা নিয়ে যখন প্রতিবাদ করলো, অনেক আন্দোলন, তখন বিএনপি সেই প্রধানমন্ত্রী তো প্রেসিডেন্ট নির্বাচন করছে ইয়াজউদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট হচ্ছে পাওয়ারে নিয়ে চলে আসছিল, প্রেসিডেন্ট ক্যাটাগরি নিয়মে যাচ্ছিল, যখন যোগ্য লোক পাবে না তখন প্রেসিডেন্ট ক্যান বিকাম দ্য প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট হয়। তখন এটা নিয়ে আরো হইচই লাগলো, আরো যখন ইয়াজউদ্দিন সাহেব একেবারে বিএনপির নিজস্ব ইয়াজউদ্দিন বলতে অনেক অনেকে বিএনপির তখনই এই 1/11 ইন্টারিম গভর্নমেন্ট আসলো, অন্তর্বর্তী সরকার আসলো, সেনা সমর্থিত সরকার গঠন করে। ওইটা কি কনস্টিটিউশনাল ছিল না, ওটা সাংবিধানিক ওটাও প্রোটেস্টের থ্রুতেই পরবর্তীতে তাদেরকে বলতে দেওয়া হয়েছে, এবং এই গভর্নমেন্টকে পরবর্তীতে বলতে দিতে হবে। তো এই বিষয়গুলো বৈধতা না দিলে তো আলটিমেটলি সংস্কার হলে পরে সেটা আলটিমেটলি কি হবে না। সংস্কার যদি সংসদ করে, বৈধতা দিতে বৈধতা না দিলে ধারাবাহিকতা থাকছে না, তাহলে এই 17 মাসে যত কাজ সেগুলো কোনোটারই ধারাবাহিকতা থাকছে না। ধারাবাহিকতা রাখতে হবে। এই 17 বছরে যে 17 মাসে যে বিভিন্ন ট্রাভেল হয়েছে, বিদেশিরা আসছে, অমুক হয়েছে, চুক্তি হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন কিছু করছে। এবারে সরকার তো নতুন নতুন আইনও প্রয়োগ করেছে, অনেক ধরনের আইনও প্রয়োগ করছে, মানে এটা তো ঠিক তত্ত্বাবধায়ক সরকার না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, যে কারণে তার সময়ও নির্ধারিত নেই, তার সময় নির্ধারিত না। 3 মাস 90 দিনের মধ্যে তাকে নির্বাচন দিয়ে, সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে আসতে হবে। আমাদের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া তো কোনো কিছু লেজিটিমেট না। তত্ত্বাবধায়ক সরকার 5 বছর পর 3 মাসের জন্য লেজিটিমেট করা হচ্ছে, এবং যেটা আগেও ছিল সেটা লেজিটিমেট। সেটা মাত্র 2বার হয়েছে ভাই, পুরো দেশে 12টা ইলেকশনের মধ্যে 2বার ইলেকশন হয়েছে যেখানে কনস্টিটিউশনালি কেয়ারটেকার গভর্নমেন্ট আছে। 2বার না, হ্যাঁ, লক্ষ্মীপুর হয় না, ওই যে তৃতীয়বারও হয়েছে, ইয়াজউদ্দিন করেছিল, না না না, কিন্তু ওটা কনস্টিটিউশনাল ছিল, কিন্তু সেটাকে তো আবার মানে সাথে আবার মিলিটারি coup করে এটাকে আবার নতুন করে গভর্নমেন্ট তৈরি করলো। হ্যাঁ, তো বেসিক্যালি 3টা হয়েছিল আর কি, যেটা কনস্টিটিউশনাল। এখানে আরো বলা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে স্বাধীন করা হবে, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের খুব বেশি প্রয়োজন আমি আর দেখছি না। কি ডিসলভ হয়ে যাবে নাকি ফরওয়ার্ড নাও থাকবে, নতুন সরকার এসে কি ওরা নাকি ওনাকেই নতুন করে নাম দিবে? বিচার বিভাগকে স্বাধীন করে যদি প্রধান বিচারপতির অধীনে যদি সম্পূর্ণ একটি সচিবালয় তৈরি করা হয়, তাহলে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তো আইনজীবী লাগবে, বিভিন্ন চুক্তিপত্র। আমার মনে হয় এটা আমাদের দেখতে হবে যে পরবর্তী সরকার এসে আসে কি করে। আইন অনুযায়ী আইন মন্ত্রণালয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। তাহলে কি আইন মন্ত্রণালয় কি নাম বদলায় জাস্ট অন্য জিনিসটা বানাই দিবে? না না, মন্ত্রণালয় তো সরকারের অধীনে থাকে, কিন্তু বিচার বিভাগকে তো স্বাধীন করে দিচ্ছে। বিচার বিভাগ স্বাধীন করতে, কিন্তু স্বাধীন করলেও বিচার বিভাগের অ্যাডমিনিস্ট্রেশন কাজটার জন্য তো কারো একজনের দেখাশোনা করতে হবে। প্রধান বিচারপতি বেসিক্যালি আইনমন্ত্রী এক অর্থে আর কি, তাহলে আর মন্ত্রণালয় হায়ার কিন্তু মন্ত্রীদের চেয়েও বেশি, মানে হায়ার কিন্তু প্রধান বিচারপতি তো সম্ভবত প্রেসিডেন্ট, তিনি তৃতীয় সম্ভবত, মানে প্রধান মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তারপরে বোধহয় স্পিকার, তারপরে বোধহয় স্পিকার, এইভাবে মানে ইয়ে আছে আর কি, সম্ভবত তৃতীয় হয় কি, সে তো মন্ত্রীদের চেয়েও বড় ইয়েতে আছে। তার অধীনে তো সেটাকে সচিবালয়ের মতো তৈরি করতে হবে। তার কাছে তো বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশ যাবে, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন চুক্তিপত্র রেটিফিকেশন চলে যাবে, তার মন্ত্রণালয় যেভাবে আইন মন্ত্রণালয়ে যেভাবে যেত সেভাবে তার মন্ত্রণালয়ে যাবে, তার ইয়েতে যাবে, অধীনে যাবে। সো তার অ্যাডমিনিস্ট্রেশন সে চালাবে, সেভাবেই তো হচ্ছে সারা পৃথিবীতে। তো আইন মন্ত্রণালয়ের কোনো কাজ আমি আসলে বেসিক্যালি দেখি না। আর কি আছে, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময় সময় যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন, তার পরিবর্তে প্রধান বিচারপতি প্রতিটি বিভাগে
আগে ছিল সময় সময় যে কোনো সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারে, মানে যে কোনো সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে, এখন হচ্ছে পার্মানেন্ট প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট ডিভিশনটাকে আরো বর্ধিত করা হবে। কি যাতে মানুষজন হাইকোর্ট বলতো যে অ্যাপিল কোর্টটা না, 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 ওই মানে বিভাগীয় একটা- পর্যায়ে একটা- করবে। ঠাকুরগাঁয়ের লোককে ঢাকা ঢাকা আসতে হবে না। কিন্তু আরেকটু বিভিন্নভাবে একটু চিন্তা করি আমরা, মানে আমার লোয়ার কোর্ট গুলা কতটাই ইনএফেক্টিভ যে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত দিতে হলে আমার একদম রাষ্ট্রীয় পর্যায়ে আসতে হবে। চূড়ান্ত পর্যায়ে বা না, না, রাষ্ট্রীয় পর্যায়ে না, সবই সব রাষ্ট্রের। না, মানে সেন্ট্রাল, মানে আমাদের তো ফেডারেল আর চূড়ান্ত ইয়ে পর্যায়ে থাকে। একটা ব্যাপারটা না, আইনের আইনের কতগুলো ধাপ আছে। তুমি জজ কোর্টে একটা রাইট দিবা, তারপর যে পক্ষ সংক্ষুব্ধ হবে আর রায়ে তার ইয়ে আছে, সেটা সে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করবে। সুপ্রিম কোর্টে মামলা করবে, সেটা তার অধীনে আছে। এটা জমির মামলা হোক আর হত্যা মামলা হোক, ফৌজদারি হোক আর যে কোনো মামলায় হোক, তোমার অধিকার আছে, এটা তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো। মানে আইনের কতগুলো ধাপ আছে। এবং এটা অধিকার। অধিকার, এটা মানুষের অধিকার, সুপ্রিম কোর্টের অধিকার যে আমার আইন ঠিক মতো জজ কোর্টে, লোয়ার কোর্টে আমাকে ঠিক রায় দেওয়া হয়। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, না না, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট আর অ্যাপিলেট ডিভিশন মিলিয়ে হচ্ছে হাইকোর্ট। এবং সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় না বোধহয়। সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় না। সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় না। সুপ্রিম কোর্টে কি হয় জানো? আগের যে আইনজীবীরা দেখে তাদের যে তথ্যপত্র ভিত্তিতে রায়টা দেওয়া হয়েছে, রায়টা সঠিক কিনা, রায়টার মধ্যে কোন রকম ভাবে কোন আইনকে বাইপাস করা হয়েছে কিনা, সংবিধানকে বাইপাস করা হয়েছে কিনা, কারোর অধিকার বাইপাস করা হয়েছে কিনা, আইন অনুযায়ী পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা, সেইটা পর্যবেক্ষণ করা, সেটা নিয়ে শুনানি হয়। শুনানিটা হয় হচ্ছে ওই মানে ইয়ে না আর কি, তোমার ওই সাক্ষ্য প্রমাণ প্রমাণ এসব না, আইনজীবীরা শুনানি করে আর কি। মামলার নথি দেখে এগুলো দুই পক্ষের আইনজীবী শুনানি করে তাদের পক্ষে বিপক্ষে। হ্যাঁ, কিন্তু তাও আমার লিগ্যাল সিস্টেম যদি স্ট্রং এনাফ হইতো যে আমি আমার জেলার কোর্টের কাছে গিয়েই যেই অ্যানসারটা না, এখন পৃথিবীতে যে ওই পৃথিবীর কোনো দেশই করতে পারে না এটা। তুমি যদি জেলার কাছে যাও, সেখান থেকে দুইটা পক্ষ থাকবে, কেউ না কেউ নিজেকে ডিপ্রাইভ করে। না, 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 এত বেশি কোয়ালিফাইড জাজ তৈরিও করতে পারবে না। না না, এখন কিন্তু তো ওই খুব কোয়ালিফাইড যে কয়টা জাজ আছে তাদের তাহলে অনেক বেশি কাজ বেড়ে যেতেছে না যে সব একদম 100% হয়তো সুপ্রিম কোর্টে আসতেছে না। তাই যেহেতু সুপ্রিম কোর্টের মামলার সংখ্যা বিশাল, এক একটা ডেট পেতে 2 বছর 3 বছর 4 বছর, না না, এগুলো এই নতুন সমস্যা। এই জন্যই তো বলতেছে যে এটা বিভাগীয় পর্যায়ে নিয়ে স্থায়ী যাবে। বেঞ্চ, মানে 9টা বিভাগ ওই জায়গায় থাকবে। যেমন ও এই সনদে separate- ও ভালো কথা, এই separate সনদে কিন্তু কুমিল্লা বিভাগ এবং ফরিদপুর বিভাগকে স্বীকৃতি দেওয়া হয়েছে সনদে, কি কুমিল্লা এবং ফরিদপুর নামে দুটি বিভাগ তৈরি হবে। তো প্রশাসনিক কাঠামোতে আছে এই পলিসি। 9টা হয়ে যাবে তাহলে এখন কয়টা হচ্ছে তোমার? 7টা ছিল। ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, না ময়মনসিংহ, 8টা, 10টা হবে এখন। কুমিল্লা, কুমিল্লা, ফরিদপুর, 10টা বিভাগ হবে। তাই 10টা বিভাগে 10টা সুপ্রিম কোর্টের বেঞ্চ হবে। তাহলে মানুষের ভোগান্তিও কমবে, সুপ্রিম কোর্টের বিচারিক সংখ্যা বাড়বে, বাড়ার ফলে মানুষের যে সুপ্রিম কোর্টের যে বিশাল ব্যাকলগ, যে 3 বছর 4 বছর ডেট পায় না, ডেট পাওয়ার জন্য নানান রকম কাজসাজি করতে হয়, সেখানেও কিন্তু দুর্নীতির বহু জায়গা আছে। মানে যার যত হ্যাডম আছে, সেই হ্যাডম ধইরা জোর করে ডেট আগায় আনতে পারে। আর যাদের হ্যাডম নাই, ওই মানে বাংলাদেশে সময়টা দেশটা তো হ্যাডম নিয়েই চলে, তাই না? একদম তো সে 3 বছর 3 বছর অপেক্ষা করতে হয় ডেটের জন্য। তো এখন সুপ্রিম কোর্টের ডেট পাওয়াটা সময় কমে আসবে। অর্থাৎ ঠাকুরগাঁয়ের একটা লোকের, ঠাকুরগাঁয়ের জজ কোর্টের একটা মামলা ঢাকা সুপ্রিম কোর্টে আসবে, কিন্তু ঢাকা পর্যন্ত আসতে হবে, রংপুর বিভাগীয় আলটিমেটলি মামলা জটটা করবে। মামলা জটটা মূলত লাগেই হচ্ছে সুপ্রিম কোর্টে, মানে জজ কোর্টের চেয়ে অনেক বেশি লাগে হচ্ছে সুপ্রিম কোর্টে। জজ কোর্টে তার আরো বিচারপতি নিয়োগ হবে, আরো মানে পর্যায়ে দোরগোড়ায় যেটা বলতে চাচ্ছে, এটা বোধহয় Ultimately প্রধান বিচারপতির আন্ডারে এই যে যতগুলো বিভাগ, 10টা বিভাগের জন্য 10টা মানে কাইন্ড অফ ব্রাঞ্চ। তার মানে সুপ্রিম কোর্টেও যে নাম্বার অফ জাজেস ছিল তার থেকে আরো বেশি জাজ আসবে যারা এখন ওই বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল গুলোতে কাজ করবে। হ্যাঁ। তারপর ধরো ডিস্ট্রিক্ট লেভেলে জাজদের নিয়োগ দিত কারা? বেসিক্যালি প্রধানমন্ত্রী, মানে আইন মন্ত্রণালয়। আচ্ছা, তার মানে কি, কেন এই প্রধানমন্ত্রী ক্ষমতা কুক্ষিগত কিভাবে? তুমি দেখো জুডিশিয়াল সিস্টেমের নিয়োগও যখন হচ্ছে, 16 বছরে যখন আওয়ামী লীগ সরকার
অসংখ্য বিচারপতি নিয়োগ দিয়েছে, তারা কিন্তু তারাই তো আছে, তারা তো এক অর্থে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু কিছু বিভাগের হয়তো দলীয় স্বার্থ রক্ষা করেছে। এই যে বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের 100 বার অ্যাপিল করেও জামিন হয় না, ইয়ে হয় না, দীর্ঘ দিনে বিভিন্ন অন্যায় যেগুলো হয়েছে, এই শহীদুল আলমকে মানে 100 মানে কত 1-150 দিন কারাগারে রেখে দিল। তো এগুলা তো কোনটাই স্বচ্ছ আইন বা স্বচ্ছ মানে জামিন পাওয়ার অধিকার তার ছিল, তাকে জামিনও দেওয়া হয়নি, বারবার তার জামিন নিয়ে করা হয়েছে। এই নিয়ম কিন্তু দিবে এখন বিচার বিভাগ, নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের কোনো নিয়োগের কোনো সম্পর্ক নাই। তবে কিছু ম্যাজিস্ট্রেট বোধ হয় নির্বাহী বিভাগে যে ম্যাজিস্ট্রেট থাকে যে ইউএনও কিছু ব্যাপার সমাধান করতে পারে, ছোটখাটো কিছু ব্যাপার ওগুলো বোধহয় থাকবে, যে ইউএনও মানে হচ্ছে থানা উপজেলা নির্বাহী অফিসার, তারা তাদের তো ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকে, তারা ছোটখাটো সমস্যার বিচার করতে পারে, সীমিত পারিবারিক জিনিসপত্র মানে রায় দিতে পারা মানে হচ্ছে একটা ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, ওগুলো হয়তো থাকবে। এমনি ম্যাজিস্ট্রেট সব থাকবে, যেমন না ভেজাল ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট, বাজার ম্যাজিস্ট্রেটরা ঘুরে ঘুরে রাখা বাজারে জানতে, এগুলা নির্বাহী বিভাগের অধীনে যাবে না বিচার বিভাগের অধীনে যাবে, সেটা পুরো পরিষ্কার ব্যাখ্যা এখানে পাচ্ছি না। ঠিক আছে, তো কিন্তু এটাকে এমনিতে তাহলে মানে যদি ওরা আই থিংক টেকনিক্যালি একই জায়গায় থাকা উচিত, কারণ ওরা তো জাজ ইন সাম ফর্ম, তারা একটা জাজমেন্ট কি পাস করতেছে যে ভেজাল ব্যাপারটাও যখন ভেজালের না ভেজাল বলতে যে তো সব কিছু তুমি করবে, আমি তো মনে করি স্থানীয় সরকারের স্থানীয় মনে নিচ্ছিল বলছি যে ওই ম্যাজিস্ট্রেটটার নিয়োগটা তাহলে টেকনিক্যালি ল এনফোর্সমেন্ট বাংলাদেশের সবচেয়ে লোয়ার কোর্ট কোনটা জানো? বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুই পক্ষের দুজন আরবিট্রেটর সালিসি সহ 5 জন মিলে যদি কোনো লোকাল একটা ডিসপিউটের রায় দেয়, হ্যাঁ 5 জন মিলে রায় দেয়, সেটা কিন্তু আর জজ কোর্টে অ্যাপ্লিকেবল না, জজ কোর্টে ইয়ে না, ওটা তো যদি 5 জন অ্যানোনিমাস রায় দেয় কোন একটা লোকাল ডিসপিউটে, তাহলে এটা সরাসরি সুপ্রিম কোর্টে ওইটার জজ কোর্টে যাওয়ার নিয়ম নেই, একটা জজ কোর্ট। কিন্তু সালিসি এই প্রক্রিয়াটাকে স্ট্রং করা খুব জরুরি, কারণ গ্রাম্য সালিসে কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হয়, তাদেরকে ট্রেনও করা যেতে পারে। কারণ তুমি যদি সবকিছু জজ করে নিয়ে আসো, এই জজ 20 বছরেও জজ হবে না, তুমি ওই যে ওই আমাদের জমি জমার মামলা আছে 30-40 বছরের সমাধান হয় না। কিন্তু ওই সালিশটাও পর্যবেক্ষণ করার জন্য প্রপারলি হচ্ছে না, কারণ আমি আলটিমেটলি এই পর্যন্ত আমি যে কয়েকটা এরকম জায়গায় গেছি, আমার কাছে মনে হয়েছে যে সামহাও কোনো না কিছু ঝামেলা আসলে যাবে না, কিছু কনস্টিটিউশনাল ভ্যালু কি প্রোটেক্ট হচ্ছে ওই গানের ওই ডিসিশনটাতে, ও তো ওর সামাজিক কনস্টিটিউশনাল ভ্যালু মানে কি? আমার কথা হচ্ছে একটা জমি নিয়ে দুই ভাই মারামারি করছে, মারামারি করে একজনের মাথা ফাটাই ফেলছে, ঠিক আছে, সেটা যদি তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা কইরা একটা গ্রামের একটা সালিশ হয়ে যদি ঠিকমতো যদি 5 জনে মিলে যে কেন রায় দেয় যে যারে মারছে, যে অ্যাগ্রেসিভ হয়েছে, দুজনকেই ফাইন করে দিল বা ইয়ে করলো, বা তার চিকিৎসা ব্যয়ের জন্য বলে যার চিকিৎসা লাগবে বলে তুমি তার চিকিৎসা ব্যয় বাবদ এত টাকা দাও, ইয়ে দাও, এবং ভবিষ্যতে আর যদি না করো আমরা তাহলে আমরা ইয়ে করব, সেই রায় যদি তারা সার্টিফাই করে ইয়ে করে যদি ইয়ে করে দেন, মানে কিভাবে ঠিক এক্স্যাক্টলি কিভাবে করতে হয় জানি না, এদের একটা ফর্ম আছে, ইউনিয়ন পরিষদের একটা ফর্ম আছে, সেটা যদি তারা করে, সেই ক্ষেত্রে এই রায় তো তোমার জজ করে তার সেটা সম্পর্কে, সেটার কনটেক্সচুয়াল, সেটার ব্যাকগ্রাউন্ড, সেটার কেন ঘটেছিল, সেই ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের সাক্ষ্য, সবাই মিলে যখন অফিসে যাবো, সবাইকে দিকে যখন জিজ্ঞেস কি হয়েছিল বলো, কি দেখছো, কি হয়েছে, কে আগে কথা বলছে, কে আগে করছে, সেটা তো অনেক বেশি ন্যায্য হবে ওই সালিশের মাধ্যমে। যখন এটা আয়েশা যখন 1 মাস পরে এসে যখন জজ কোর্টে আয়েশা যখন এটা রায় শুরু হবে, তখন জাজকে কিন্তু সম্পূর্ণ ইম্পার্শিয়াল ভাবে ইয়ে করতে হবে। তখন ওই সালিশি বোর্ড কিন্তু আগের হিস্ট্রি যদি থাকে যে হয়তো যে ভিকটিম, তাকে হয়তো যে আসলে যে ভিকটিম, সে বেঁচে গেলে হয়তো 3 বছর ধরে সমানে কথা ছিল যে আসলে মারছে তাকে। এই কনটেক্সটটা সালিশি বোর্ড অনেক বেটার জানবে, প্রভোগ করছে ঘটনা, হ্যাঁ প্রভোকেশনের ব্যাপারগুলো অনেক বেটার জানবে,
এই যত সাক্ষ্য প্রমাণ নিয়ে সাক্ষ্য প্রমাণ এগুলোও যদি যে অপরাধী তার যদি আবার সেইগুলো তার যদি অনেক হ্যাডন থাকে সে সাক্ষ্য নাকি সবগুলাকে সে কিন্তু বুঝায় রাখতে পারবে অফার করে, কিন্তু একটা সালিশ বোর্ড যদি স্ট্রং হয় তখন কিন্তু পারবে না। কিন্তু আবার ওই যে ওই লোকটা তো আমার পক্ষে যখন রায় আসবে না আমি সংক্ষুব্ধ এবং আমি তো প্রতিটা মানুষ মানে এটা কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র মানে 5 জনের অ্যানোনিমাস রায় হতে হবে তখন এটা কিন্তু আবার এই কথাটা দিক ফেরত আসি, সালিশের ওই জায়গাটাতে আমার কনসার্নটা ডিফারেন্ট জিনিসটা নিয়ে যে পানিশমেন্টটা কি হবে এটা ও অনেক সোশ্যাল একটা কনটেক্সট থেকে ডিসাইড করবে রাদার দেন কনস্টিটিউশনালি যেটা দেওয়া হ্যাঁ এইটা তুমি বলতে পারো এটা যে আমার আমাদের কনসার্নটা দেশে তারে মাথা মোড়ায় দেয়া মাথা মোড়ায় গোল্ড ঢাইলা দাও মুখ করো তো মুখ করো এই সব যে জিনিসগুলা এটা তো ডাইরেক্ট হিউম্যান রাইটস ভায়োলেশন। অ্যাবসলিউটলি সেই জন্যই ট্রেনিং এর প্রয়োজন আছে, শাস্তিটা তারা কোন লেভেল কি কি শাস্তি দিতে পারবে কি কি ধরনের ইয়ে করতে পারবে আর ডিসিশন হয়তো গিলটি কে এটা খুব এফেক্টিভলি আইডেন্টিফাই করবে, কিন্তু শাস্তিটাও প্রপারলি দিতে যেন পারে সেটা সম্পর্কে তাদের গাইডলাইন এন্ড ট্রেনিং এর প্রয়োজন আছে প্রচার প্রচারণা। আমি ইয়েতে কিন্তু আমি প্রচুর গ্রাম অসুবিধা দেখেছি মানে অসাধারণ সব অভিজ্ঞতা হয়। এবং কিছু লোক থাকে উকিলের মতো যারা উকিলের মতো যারা মানে যেটাতে কোনোভাবে লিংক তো না কিন্তু অ্যাডভোকেসিটা না, করছে এই গ্রামাঞ্চলে কে কে ভালো ভালো সালিশি কে কে ভালো ভালো দরবারি আমাদের কুইল্লা দরবারি সেই মানুষগুলোকে সবাই চেনে, সেই মানুষগুলোকে ডেকে ধরো ফ্যামিলির যদি যেটা যেটা বলে বলে ফ্যামিলি ফ্যামিলি বলে অমুকের কাছ থেকে পরামর্শ নেবে না, এই এটা যে ওই ঝামেলাটা হচ্ছে ওই এলাকার সালিশি সীমা। যখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো মানে থাকলো, কিন্তু ঝামেলাটা হইতে পারে কি হলো যে এই যারা সালিশ করে এরা সালিশ করে খাওয়া শুরু করে হ্যাঁ একদম এবং এর সঙ্গে ওরা ঝগড়া লাগায় দেয়, লাগায় দিয়ে আবার একটা সালিশ করে এই বসায় ঘটনাও আছে। এবং টাকা খায় এবং আমার তারপর ইয়ে অভিজ্ঞতা করে, যে এখন কারণে কথা হচ্ছে সব দিকের তো ভালো মন্দ আছে, এই ভালো মন্দ লোকগুলো তো সালিশ কি ব্যবসা হিসেবে নেওয়া শুরু করলো অনেকে ইচ্ছা করে করে লাগায় লাগায় সালিশ করে, এরকম নাকি ইতিহাসও আছে বাংলাদেশে মানে অসংখ্য। আমরা তো গ্রাম এলাকায় থাকি না, আমরা কোনোভাবেই বাড়ি করতে পারতেছি না। আর যখনই আদালতে যদি সবাই বলতেছে যে এইটা নিয়ে যখন হবে এই সে মারা গেছে তার আগে কে এটা নিয়ে এই যে খুঁজতে গেলে এটা আপনার জীবন দশায় পাবেন না ভাই, আপনারা সামাজিক ভাবে এটা সমাধান করেন। তো তখন কি একটা সালিশের থ্রুতেই যাওয়া হ্যাঁ, এবং এই গ্রামের সামাজিক ভাবে কে ইয়ে করে তখন এই পক্ষ কয়েকজনকে বলে ওই পক্ষ কয়েকজনকে বলে। এটা ছোট একটা প্রশ্ন, লাইক তোমরা বলো এটাও কি প্রবলেমেটিক না নাকি গ্লোবালাইজেশনের কারণে ডিসেন্ট্রালাইজেশন বা সেন্ট্রালাইজেশনের কারণে এখন কিন্তু অনেক মানুষজন তোমার সোসাইটিতে থাকে যারা এই সোসাইটির মানুষ ছিল না আসলে, সো ওরা কি ইনক্লুডেড, ওদের কি ভয়েস আছে এই ডিসিশনটাতে বা জাজমেন্টটাতে? ডেফিনেটলি আছে, কারণ তুমি থাকো না মানে 6 মাস ধরে থাকো না, ঠিক আছে অথবা তুমি সমাজে থাকো 6 মাস ধরে থাকো মানে কিন্তু তুমি যদি 2-3 বছর থাকো তখন তোমারও তো এখানে এলাকায় একটা সমস্ত কি হয় কিন্তু একদম এলাকার লোকাল হইতে এমন তো কথা নাই। এখন তো যেহেতু গ্রামেগঞ্জে গিয়ে অন্য জায়গায় মানুষরা স্টাডি করছে, শহর তলিগুলাতে অনেক বাইরের মানুষ আসতেছে, ফলে ওই এলাকার মূল লোকগুলো সঙ্গে কমে যাচ্ছে। কিন্তু সালিশের জন্য সাধারণত মানে একটা হচ্ছে সরকার মানে গ্রামের সর্দার মর্দার থাকে তাদেরকে ধরে হয় যেটা আনঅফিশিয়াল, আর আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে অফিশিয়াল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে সালিশ, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অধীনে দুই পক্ষের দুজন আরবিট্রেটর সহ মেম্বারের মধ্যে থাকতে হয়, কিন্তু তারা মিলে যদি একটা কানুন রায় দেয় সেটার একটা একদম রাষ্ট্রীয় গুরুত্ব আছে। এটা কি পঞ্চায়েত বলে যেটা পশ্চিমবঙ্গের অনেকটা অনেকটা পঞ্চায়েতের মতো, এটা পঞ্চায়েত এটা পঞ্চায়েতের মতো, আমরা দেশ পঞ্চায়েত বলি না কিনা পঞ্চায়েত ব্যবস্থার মতো আর কি। সো ওরা এই টু ম্যান টিমটা মিলে প্লাস ওর যে মেম্বার গুলো আছে 9 জন, ওরা সবাই মিলে হচ্ছে কি 12 জন টোটাল, ওরা হচ্ছে লোয়েস্ট ফর্ম অফ গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট। তারপরে বা ও কেন কার অংশ হবে, ও কি ইন্ডিপেন্ডেন্টই হবে নাকি ওই জুডিশিয়ারির কাছে অ্যানসারেবল? সে জুডিশিয়ারির কাছে কখনোই অ্যানসারেবল না, সে একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত সরকার, সে স্থানীয় সরকারের অধীনে। কিন্তু জুডিশিয়ারি যে ওর অ্যাসেসমেন্ট মানে সেটা আইন করে দেওয়া হয়েছে যে তার অ্যাসেসমেন্ট যদি অটোনমাস অ্যাসেসমেন্ট হয় তখন সে আর জজ কোর্টে অ্যাপিল করতে পারবে, সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে যদি কেউ সম্ভব হয়, হাই সুপ্রিম কোর্টে তো করতে পারবে, তখন তার জজ কোর্টের অ্যানোনামাস রায়কে জজ কোর্ট আর মাথা খাওয়াবে না। অর্থাৎ তারা মনে করছে গ্রামের এলাকার 5 জন ব্যক্তি মিলে যেখানে দুই পক্ষেরই প্রতিনিধি আছে তারা সবাই মিলে যদি একটা রায় দিয়ে থাকে সেই রায়টাকে একটা সম্মানজনক জায়গা থেকে একটা কোর্টকে অমিট করে দ্বিতীয় কোর্টে দেওয়া হয় আর কি।
তিনটা কোর্টের তিনটা ভাগ তো, জজ কোর্ট, লোয়ার কোর্ট, আচ্ছা, so সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন। এসেনশিয়ালি আমি যেটা বুঝতে পারলাম এই যে জেলায় জেলায় যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সুপ্রিম কোর্টের ব্রাঞ্চেস খোলা হবে, এটাতে যেটা বুঝলাম যে মানুষজন তাহলে আসলে এই পঞ্চায়েতটা যে বাংলাদেশের কাউন্টার পার্টটা ইউএনও লেভেলে চেয়ারম্যানদের তার যে ডিসিশনটা বের হইতেছে, এটাতে ওরা তোমার কাছে এটা নতুন মনে হচ্ছে কিন্তু এটা শত 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 না নতুন বলতেছি না, বলতেছি যে এই শত শত বছরের প্র্যাকটিস এই এলাকায়, এই এই পুরো decision-টা- অঞ্চলে। আমি বলতে চাইছি যে এই ডিসিশনটাতে সিটিজেনরা আসলে খুশি না, এই কারণে ঢাকায় আসে এসে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের কাছে হ্যাঁ, বলছে, হ্যাঁ। কারণ জজ কোর্ট এটাকে কমিট করে দিচ্ছে, মানে অথবা ওর এখানে কোনো কিছু বলারই নাই, কারণ ও মানে যে খুশি না বলতে এই- না, সে বন্দি থেকে বঞ্চিত মনে হ্যাঁ, করে। বঞ্চিত রাখতেছে এখান থেকে, এবং কোনো কিছু করতেছে না। না, আর ওর সিলেট চেষ্টা তো করবি। ধরেন আমি সে মামলায় সব পক্ষে যেতে চেষ্টা করবে, মানে আসলে কথা হচ্ছে যে আমি নিশ্চিত, ধরো যখন বাংলাদেশে ফাঁসি নিশ্চিত ফাঁসি রায় হয়, হুম। তারপরে তো সে সবগুলা প্রসেস Process করে finally রাষ্ট্রপতি- তারপর হাই সুপ্রিম অ্যাপিলেট ডিভিশন অ্যাপিল করে, অ্যাপিলেটের রায়ের পর সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, তারপরে গিয়ে তার These are the hierarchy. হ্যাঁ, কারণ তার না, আমি সেটা বলতেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই পঞ্চায়েতটার সিস্টেমটাতে আসলে জনগণ খুশি না দেখে ও বারবার কিন্তু সুপ্রিম কোর্টের কাছে, মানে হাইয়েস্ট অনেক সময় তো যে খুশি মামলা না, যে মামলা তুমি জজ বলছো কোর্টের না। পক্ষে আসে না। সব খুশি না তুমি বলতে পারো না, অনেক মামলা আছে যেটা আসলে এত জটিল যে আসলে বিশেষজ্ঞ দরকার হয়, বিশেষজ্ঞ- ওরা জাজ কোর্টে করতে পারা উচিত না। বা তুমি কেন মনে করছো আমি যদি নাকি আমি একটা মানুষ যদি বলে আমি সালিশ মানি না আমি কোর্টে যাব, সাথে সাথে তো সালিশের সুযোগ করে বসানোর কোনো সুযোগ নাই, সেটা বেশ বন্ধ আমি করে- সালিশ মানি না আমি মামলা করবো, সাথে সাথে তো শেষ। তুমি আর আমি মিলে রায়টা যদি অ্যানোনিমাস না হয়, যে আমার জাজ আমার পক্ষে রায় দিল, তোমার জাজ তোমার পক্ষে রায় দিল, তখন আমরা এটা আবার কোর্টে নিয়ে আমরা তখন আবার এটা judge এটা- তখন আমরা আম্পায়ার, রেড আম্পায়ার, থার্ড আম্পায়ার, রেফারি। এখন তো আবার ওই যে VR সিস্টেম ওই বিআর সিস্টেমটাই বোধহয় নেপাল নেপালের কি কাজ করবে না না কিন্তু বলে নাই। বিয়ার সিস্টেম নেই পারলে কিন্তু বলতে পারবে, ডিসিশন দিতে পারবে। এই যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক কাজে ইয়েতে কাজে বিভিন্ন সাংবিধানিক কাজে যে ন্যায়পাল নিয়োগ করবে এবং নিয়োগ করার জন্য মোটামুটি সবাইকে রাখছে, যে স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, বিরোধী দল নেতা, দ্বিতীয় বৃহত্তম দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, প্রধান বিচারপতির প্রতিনিধি, রাখতেই তো হবে, ন্যায়ের প্রতি ভালো হবে। আপিল বিভাগের একটা একটা কমিটি হবে, তারা একজন স্বচ্ছ নিরপেক্ষ ব্যক্তিকে যার ইচ্ছা আছে পক্ষের পক্ষে ন্যায় পত্রের উপরে, যে আসলে বাংলাদেশের যে কোনো কিছু নিয়ে যদি মনে করে যে কোনো সিদ্ধান্ত দেশের বিপক্ষে যাচ্ছে, সংবিধানের বিপক্ষে যাচ্ছে, দেশের যে কোনো সিদ্ধান্ত মানুষের কল্যাণের বিপক্ষে যাচ্ছে, সেগুলো সে তদন্ত করতে পারবে, প্রশ্ন করবে। কিন্তু কি করতে হবে এটা সনদে নাই। আমি অন্য জায়গা থেকে পড়াশোনা করে বলতেছি না এখন কি করতে হবে, সনদে দিতে তো স্পষ্ট নাই। এটা আমি হ্যাঁ ভোট দিচ্ছি অন্ধের ভাবে, যেটা আমরা আগে বলেছিলাম যে হ্যাঁ ভোট না ভোটটাকে যে সবগুলোকে মিলে চারটা পয়েন্টে নিয়ে আসছে, ন্যায়পালের কি কাজ এটা সনদে একেবারেই এই বলা হয় না। শহরটা ছাড়া কি যে এভারেজ সিটিজেনদের কাছে আর কিছু আছে এটাকে আরেকটু গভীরভাবে বোঝার জন্য, or is this the only document that's available? না, আরেকটা আছে। এটা হচ্ছে যে প্রথমে যে 146টা প্রশ্ন করছিল, আপনি হ্যাঁ না 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 পক্ষে না বিপক্ষে বলে যে বিশাল প্রশ্ন, ওইটা আরেকটু বিস্তারিত, ওইটাও অ্যাভেলেবল, এবং কোন দল কি রায় দিয়েছে, কোন দল ওটাতেও ওইটাও তুমি দেখতে পারবে। ওই তথ্যটা আছে। তুমি যদি সত্যিকার ভাবে এবার মানে তোমার সাথে যায় কিনা এরকম মতে তুমি রাজনৈতিক দলের ইশতেহার পর্যালোচনা করতে পারো, তুমি সংস্কারের সময় প্রত্যেকটা দল যেই ভূমিকা রাখছে সেটা নিয়ে দেখতে পারো, অডিও ভিডিও সমস্ত কিছু ডকুমেন্টেড আছে। তো যদি কেউ সত্যিকারের গবেষণা করে ভোট দিতে চায় যে কোনটা আমার পক্ষে না পক্ষে, এই ব্যাপারটা যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমি ধরো রিসার্চ করছি না বা কিছু করছি না, কিন্তু আমি জুলাই সনদ হাতে পেয়েছি, আলোচনা করছি, তো নেপালে কি করবে, নেপালের কর্মক্ষমতা কি সেটা আমি জানছি না, কিন্তু আমি জানি হ্যাঁ বই দিলে কিন্তু নেপাল নিয়োগ হয়ে যাচ্ছে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়। ন্যায়পাল কি নিয়োগ হয়ে যাচ্ছে নাকি নিয়োগ করা যেতে পারে, এটা মানে না, হ্যাঁ সরকার- দলের সরকার- সংবিধানে যুক্ত হবে, মানে যদি আমরা যেহেতু ভোট দিয়ে সবাই হ্যাঁ দিয়ে দিলাম, তাহলে তখন তো এই নতুন সংসদের- সরকার এই সংসদের- সরকারের প্রতিটা ক্লজ অ্যাড করার চেষ্টা করবে। হ্যাঁ, তারপরে হয়তো যোগ করা হলো সংবিধানে, পরবর্তীতে এরা আবার- নির্বাচিত যে সংসদ থাকবে বা এই থাকবে, তারা মিলে ডিসিশন নেবে ন্যায়পালের কি ভূমিকা কি হবে।
এখন একটা জব রেসপন্সিবিলিটিস নির্ধারিত না করি তো আমি কাউকে নিয়োগ দিব না। না, এই আমার এই সনদের ভিতরে একটা যে জায়গায় মনে হচ্ছে যে অনেক জায়গায় এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম জায়গায় করা হবে, কিন্তু এটা না করলে কি হবে এইটা নেই। এই যে এখানে এক লাইনে স্কুলে বলা যায় যে গণভোট না, গণভোটের নাতে ভোট দিলে যা হবে আগের ফ্যাসিবাদী সব নিয়ম বহাল থাকবে, না এক ব্যক্তি স্বৈরাচারী শাসন ফিরে আসতে পারে, এই একটা ওয়ার্নিং না 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 ওইটা আমি বলছি না, যেমন বলছে 10 বছরের বেশি, আমি প্রথমটা ধরি 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এর ফলে নতুন নেতৃত্ব আসবে। আমার 10 বছর পরে যদি প্রধানমন্ত্রী আমি থাকি, আমার শখ হইলো, তাহলে আমার আমার কি হবে? মানে মানে পানিশমেন্ট কি হ্যাঁ। ইলিগালি করে দিল মানে আচ্ছা, মানে এইটা অনেক মোটা দাগে, আরো অনেক সূক্ষ্ম জায়গাগুলোতে আছে যে ওই জায়গাগুলোতে দরকার জানা। ফাইনালি আচ্ছা এখানে সনদের একটা লাস্ট পৃষ্ঠা আছে, আমি একটু দেখাই, যেটা হচ্ছে অঙ্গীকারনামা। যেই অঙ্গীকারনামা সেটা সবগুলো দল সাইন করছে, মানে অনেকগুলো দল, 4-5টা দল সাইন করে নাই, যেমন এনসিপি করে নাই, বাকি করে নাই, এনসিপি করে নাই, কিন্তু আবার তারা গণভোট হইলে খুব বলছে বলে খুব কি হচ্ছে ও জোট করে পার্টিসিপেট করতেছে কিন্তু এটাতে এটা খুব মজা লাগতেছে যে সমাজে সাইড করে নাই কিন্তু হ্যাঁ ভোট চাচ্ছে। আর ওয়াইনে কি এই কয়েন ওরা এক ধরনের সম্মতি দিয়ে যখন সম্মতি দিছে, কিন্তু ভাই যেহেতু হয় গণভোটের কথা বলছে যে গণভোট হতে হবে, কারণ গণভোটটা মেনে নিচ্ছে, তার মানে আমার কথা হচ্ছে নিজেকে গুপ্ত রাখার চেষ্টা করতে হবে কেন? প্র্যাকটিস করতেছে। সেখানে তারা অঙ্গীকার দিচ্ছে, এই সেখানে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার দিচ্ছে যে সেই সরকার গঠন করলে তারা এই সনদের সবগুলো জিনিস তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, জুলাই ওরা চেষ্টা করবে নাকি করবে? সামরিক রাষ্ট্রপতি সংবিধান, নির্বাচন বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, নতুন আইন প্রয়োজন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রভৃতির পরিবর্তন বা সংশোধন করব। এখানে মানে দেখা যাবে কোনো কথা নাই। এক মিনিট, লেখা থাকা উচিত ছিল না করি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 100 তারপরে জনগণের হাতে ভোট আছে, আর জনগণের হাতে লাঠি আছে, তো আগে সরকার বুঝতে পারছে লাঠিও আছে। আছে আছে যে যেভাবে পারে ইউজ করো। ওই আলটিমেটলি পলিটিক্যাল ন্যারেটিভ ধরার জন্যই কিন্তু না, রেভলিউশন তারপরেও অনেকগুলো ভালো Extreme কথা কথা। বলছে, আমরা ঈমান রাখি, মানে ইয়াকে বিশ্বাস রাখি। দেখা যাক কি হয়, না হইলে আবার হয়তো 10-12 বাবা ইমান খোদার উপরে রাখা যায়, মানুষের উপরে রাখা যায় না। সরি, এটাই হচ্ছে প্রবলেম। না, ঈমান মানে এটার ভিতরে বিশ্বাস নাকি? হয়তো বিশ্বাস খোদার উপরে রাখা যায়, মানুষের উপরে বিশ্বাস রাখা বিশ্বাস আমরা রাখতে পারছি না, কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদের